আসসালামু আলাইকুম। জেট মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইয়ের চ্যাপ্টার 14। এটা হচ্ছে তিতাস পাবলিকেশন থেকে। তো এই চ্যাপ্টার 14 তোমাদের সায়েন্স ভিউ কিংবা তুহিন পাবলিকেশনের চ্যাপ্টার আলাদা হবে, কিন্তু আমরা যেটা মূল শিখবো সেটা হচ্ছে রিং। হ্যাঁ, তো এই রিং চ্যাপ্টার আমরা হচ্ছে রিং চ্যাপ্টারের আজকে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করব। আসলে রিং কাকে বলে, রিং হইতে গেলে কয়টা শর্ত মানতে হয়, এরপর হচ্ছে রিং এর আরো কি কি প্রকার ভেদ আছে, এগুলো আমরা উদাহরণ সহ দেখব। আমরা এর আগে হচ্ছে গ্রুপ করছিলাম, তো গ্রুপে আমরা দেখছিলাম যে একটা সেট যদি গ্রুপ হইতে চাই তাহলে 4টা শর্ত মানতে হয়। তো ওই রকম ভাবে আমাদের একটা সেট যদি রিং হইতে চাই তাহলে কি কি শর্ত তাকে ফিল আপ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বেসিক কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করে দেব। এরপরের ক্লাসে আমরা হচ্ছে এই বেসিক কনসেপ্টগুলোকে কাজে লাগে ম্যাথ দেখবো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আমরা প্রথমে তাহলে জেনে নেই আসলে রিং কাকে বলে। তো প্রথমে আমরা যদি বলি যে রিং কাকে বলে, সংখ্যাটা যদি আমরা একটু দেখি। ওকে, রিং। আচ্ছা, তোমাদের বাইনারি অপারেশনের কথা মনে আছে? আমরা গ্রুপ করার সময় বলছিলাম যে বাইনারি অপারেশন। তো এই রিং করার আগে অবশ্যই তোমরা হচ্ছে গ্রুপ চ্যাপ্টার যেটা আছে এই চ্যাপ্টার যদি না করে থাকো তাহলে গ্রুপ চ্যাপ্টারটা করবা, কারণ গ্রুপ এবং রিং এই দুইটা চ্যাপ্টার নিয়েই মূলত আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, বেশিরভাগ ম্যাথ থিওরি কিংবা প্রশ্ন যেগুলো পরীক্ষায় হবে এই দুইটা চ্যাপ্টার ভালোভাবে যদি কমপ্লিট কেউ করে যে রিং এবং গ্রুপ, হ্যাঁ, তাহলে দেখা যায় যে রিং এবং গ্রুপের যে ম্যাথ থিওরি গুলো আছে এখান থেকে 80% কমন চলে আসে। তো আমরা ওই বাইনারি অপারেশনে দেখছিলাম যে বাইনারি অপারেশন হচ্ছে দুইটা কাজ করে। বাইনারি অপারেশনকে আমরা হচ্ছে স্মল সার্কেল দ্বারা প্রকাশ করতাম, আবার হচ্ছে স্ট্যাটিক দ্বারা প্রকাশ করতাম। দুইটা কাজ করে, একটা হচ্ছে যোগের কাজ, হ্যাঁ, আর একটা কাজ করতে হচ্ছে গুণের। তো এখানে আমাদের যে রিং, এই রিংটা হচ্ছে দুইটা কাজ করবে, যোগ এবং গুণ। তবে ওখানে আমরা হচ্ছে যোগ দিয়ে বুঝাইলে চারটা, যেটা ছিল চারটা শর্ত আমরা যোগ দিয়ে উদাহরণ দিতাম, আর গুণ দিয়ে বুঝাইলে গুণ দিয়ে উদাহরণ দিতাম। কিন্তু এখানে ক্ষেত্রে যোগ এবং গুণ দুইটা মিলে আমাদের হচ্ছে শর্তগুলো ক্রিয়েট হবে। চলো আমরা আগে প্রথমে সংখ্যাটা দেখি, তাহলেই বুঝতে পারবো বিষয়টা। তো আমরা যদি বলি সংখ্যাটা এরকম আর কি, আমি একটু পরে আরো ভালোভাবে বুঝাই দিচ্ছি যে দুইটি বাইনারি প্রক্রিয়া, দুইটি বাইনারি প্রক্রিয়া, একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে কি বলতো যোগ, হ্যাঁ, এবং একটা হচ্ছে গুণ, যেটাকে আমরা এই ডট চিহ্ন দ্বারা বুঝাবো আর কি, সহ একটি অশূন্যক সেট। অশূন্যক সেট আর কে রিং বলে যদি নিম্নলিখিত শর্তগুলো সিদ্ধ করে। এখন দেখো আমরা যেটা বলছিলাম আর কি, এই যে এখানে যে আর, হ্যাঁ, এখানে যে আর, দেখো এখানকার যে আর, এই আর কে আমরা হচ্ছে রিং বলবো। তবে এই আরটা কি হইতে হবে? অশূন্যক সেট হইতে হবে, মানে এই আর এর মধ্যে অবশ্যই উপাদান থাকতে হবে, এর শূন্য হওয়া যাবে না। যদি উপাদান থাকে সেক্ষেত্রে আমরা এর রিং বলবো কখন? যখন সে নিম্নলিখিত কিছু শর্ত থাকবে। এই শর্তগুলো হচ্ছে 8টা। কয়টা? এই 4 4 8টা শর্ত। বলো কয়টা শর্ত? বলো, রিং হইতে গেলে কয়টা শর্ত ফলো করতে হবে? 8টা শর্ত। এই 8টা শর্ত এখন আমরা দেখব। তো যদি এই আর অশূন্যক একটা সেট হয় এবং এ যদি হচ্ছে 8টা শর্ত সিদ্ধ করে তাহলে এরে আমরা রিং বলবো। হ্যাঁ, তো আমরা দেখবো এখন এই 8টা শর্ত কি কি, সেই 8টা শর্ত আমরা দেখার চেষ্টা করব। প্রথমে দেখো, তোমরা যারা গ্রুপ পড়ছিলা সেই গ্রুপে হচ্ছে 4টা শর্ত দেখছিলা, তাই না? একটা হচ্ছে কি আবদ্ধতা বিধি, সংযোজন বিধি, অভেদকের অস্তিত্ব বিধি, এরপর হচ্ছে বিপরীতকের অস্তিত্ব বিধি। এই 4টা শর্ত যদি কোনো সেট মানে তাহলে তারে আমরা কি বলতাম? গ্রুপ বলতাম।
তো এখানে আমাদের হচ্ছে ওই রিং হওয়ার ক্ষেত্রে 8টা শর্ত মানবে। এই 8টা শর্তের ক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু যোগের ক্ষেত্রে শর্ত হবে, কিছু গুণের ক্ষেত্রে শর্ত হবে। তো যোগের ক্ষেত্রে শর্ত এবং গুণের ক্ষেত্রে শর্ত এখানে বলেই দেওয়া হয়েছে, যোগ এবং গুণ এই দুইটা মিলে একটা অসংখ্য সেটকে আমরা তখনই কি বলবো, রিং বলবো, যখন 8টা শর্ত ফিল আপ করবে। 8টা শর্ত আমরা এখন দেখবো একটু। ওকে, প্রথম হচ্ছে আবদ্ধতা বিধি। কি বিধি বলতো? আবদ্ধতা বিধি। তো গ্রুপের ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি বলছিলাম যে আবদ্ধতা বিধি। আবদ্ধ বিধি বলে আমরা যখন উদাহরণ দিব, উদাহরণের ক্ষেত্রে আমরা হচ্ছে গুণেরটাও লিখতে পারবো উদাহরণে, আবার হচ্ছে যোগেরটাও লিখতে পারবো। কিন্তু আমাদের রিং হইতে গেলে যে আবদ্ধতা বিধি এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রথমত হবে কি, আমাদের হচ্ছে যোগের ক্ষেত্রে কাজ করবে। একবার সরাসরি উল্লেখ করে দিব যে যোগের আবদ্ধ বিধি। হ্যাঁ, এই জন্য আমরা বলবো যে যোগের আবদ্ধ বিধি 1 নম্বর শর্ত। দেখো 8টা শর্তই আমরা লিখবো ধারাবাহিকভাবে। যোগের আবদ্ধ বিধি। এই যোগের আবদ্ধ বিধিটা কেমন ছিল বলতো? আমাদের এরকম যে যোগের আবদ্ধ বিধি যদি হচ্ছে তোমার এ আর বি, এটা যদি আর এর মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে এই যে এ আর বি এই দুইটার যোগফল এটা হচ্ছে আর এর মধ্যে থাকবে। এটাই হচ্ছে যোগের আবদ্ধতা বিধি বা আবদ্ধ বিধি। ওকে, এর পরের শর্ত 2 নম্বর শর্ত। দেখো 2 নম্বর শর্ত হচ্ছে যোগের সংযোজন বিধি। যোগের সংযোজন বিধি। ওকে, যোগের সংযোজন বিধিটা কি? যদি a প্লাস বি, এখানে সি যদি যোগের ক্ষেত্রে তো সবগুলাই যোগ হবে, প্লাস সি যদি বাইরে থাকে, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারবো যে a প্লাস বি প্লাস সি। হ্যাঁ, যেখানে ফর অল এ বি সি বিলংস টু আর, মানে এই এ বি সি হচ্ছে আর এর যে কোনো 3টি উপাদান। বুঝতে পারছো? মানে আর যে সেট, এই সেটের যে কোনো 3টি উপাদান যদি এ বি সি হয়, তাহলে যদি কখনো এ প্লাস বি এই দুটো একসাথে প্লাস সি থাকে, তাহলে আমরা এ কে বাইরে রেখে এই যে বি আর সি এই দুইটারে আবার ভিতরে নিতে পারবো। এটাই হচ্ছে যোগের সংযোজন বিধি। 3 নাম্বার, দেখো 3 নাম্বার শর্ত হচ্ছে যোগের অভেদকের অস্তিত্ব বিধি। যোগের অভেদকের, আচ্ছা, অভেদকের অস্তিত্ব বিধিও লিখতে পারবা। এখানে আমরা সরাসরি বলে দেব যে অভেদক 0 এর অস্তিত্ব বিধি। দেখো এই যে যোগের অভেদক 0 এর অস্তিত্ব বিধি আমরা কেন বলতেছি? আচ্ছা, তোমরা তো জানো যে আইডেন্টিটি গুণের ক্ষেত্রে আমরা বলছিলাম, গ্রুপ চ্যাপ্টার যখন পড়াইছিলাম, যে গুণের ক্ষেত্রে 1, আইডেন্টিটি গুণের ক্ষেত্রে 1 এবং যোগের ক্ষেত্রে 0 হয়। মূলত এই 1 আর 0 এটা কি গুণের ক্ষেত্রে, 1 হচ্ছে গুণের ক্ষেত্রে আর 0 হচ্ছে যোগের ক্ষেত্রে। এটা দ্বারা কি বোঝায়? হ্যাঁ, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এই যে এই আইডেন্টিটি বা অভেদক 1 এমন একটা মান, এটাকে যদি আমরা কোনো কিছু দ্বারা গুণ করি, যেমন 1 কে যদি আমরা a দ্বারা গুণ করি, তাহলে মান কি হবে? এই হবে। আর যোগের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে 0, এই 0-র সাথে যদি আমরা a যোগ করি, তাহলে কি হবে? a হবে। তো এই জন্য আমরা বলতেছি যে যোগের অভেদক 0 এর অস্তিত্ব বিধিটা কি, মানে এই 0টা এমন একটা মান যার সাথে যদি আমরা কোনো সংখ্যা যোগ করি, যাকে যোগ করব, যোগ করার পর সেই সংখ্যাটাই ফিরে আসবে। এটাই হচ্ছে অভেদকের অস্তিত্ব বিধি। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো যোগের ক্ষেত্রে অভেদক হচ্ছে কি 0, কারণ 0-র সাথেই শূন্যটাই এমন একটা সংখ্যা যার সাথে আমরা কোনো কিছু যোগ করলে সেই সংখ্যাটাই ফেরত পাওয়া যায়। আর গুণের ক্ষেত্রে যদি বলি অভেদকের অস্তিত্ব বিধি, তখন হবে কি, মানটা হবে 1, কারণ 1 এমন একটা সংখ্যা যার সাথে কোনো সংখ্যা আমরা গুণ করলে সেটাই কি ফিরে পাওয়া যায়। তাহলে আমরা এটা লিখবো এখানে যে দেয়ার এক্সিস্ট, হ্যাঁ, মানে এমন একটি সংখ্যা 0 বিদ্যমান থাকবে আর এর মধ্যে, বিলংস টু আর। দেখো দেয়ার এক্সিস্ট 0 মানে হচ্ছে 0 এমন একটা মান আর এর মধ্যে বিদ্যমান আছে, হ্যাঁ, যা কি করতে পারে, বা এই 0-র সাথে যদি আমরা a যোগ করি তাহলে কি হয়? a হয়। অথবা এটারে একসাথে লিখি, বা এর সাথে যদি 0 যোগ করি
তাহলে কি হয়, এ হয়। আর যেখানে ফর অল এ বিলংস টু আর, এই এটা হচ্ছে আর এর যে কোনো একটা উপাদান, মানে আর যে সেটের অসংখ্য উপাদান থাকতে পারে না, সেখান থেকে যে কোনো একটা উপাদান যদি এ হয়, এর সাথে যদি আমরা জিরো যোগ করি তাহলেও এ পাবো, আবার জিরোর সাথে এ যোগ করলে সেটাও এ পাবো। আর এই জিরোটা হচ্ছে আমাদের যে এমন একটা উপাদান যেটা আর এর মধ্যে বিদ্যমান থাকবে, আর এর সাথে যদি আমরা এগুলারে যোগ করি তাহলে যেটাকে যোগ করব সেটাই পাবো। এটাই হচ্ছে আমাদের যোগের অভেদক জিরো এর অস্তিত্ব বিধি। আচ্ছা, এরপরে দেখো আমরা হচ্ছে যদি 4 নাম্বারটা দেখি, 4 নাম্বার শর্ত হচ্ছে যোগের বিপরীতের অস্তিত্ব বিধি। যোগের বিপরীত এর অস্তিত্ব বিধি। এটা কি জিনিস দেখো, যোগের বিপরীত কি, বিয়োগ। মানে একটা সংখ্যা যদি তোমার এ হয় তাহলে এর বিপরীত মানটা হবে কি, মাইনাস এ। যদি বি হয় এর বিপরীত মানটা হবে কি, মাইনাস বি, এরকম আর কি। তো তাহলে যোগের ক্ষেত্রে এই দুটা কিভাবে যোগ করলে শূন্য মান আসবে সেটা আমরা বলবো যে ফর অল এ বিলংস টু আর, মানে এ যদি আর এর যে কোনো উপাদান হয়, হ্যাঁ, তাহলে এর অবশ্যই কি একটা বিপরীত মান থাকবে। ইনভার্স ল অনুযায়ী কি আমাদের এর বিপরীত একটা মান থাকবে। তাহলে এটারে আমরা বলতে পারবো যে দেয়ার এক্সিস্ট মানে এমন একটা মান বিদ্যমান থাকবে, সেই মানটা কি, এই মাইনাস এ। বুঝতে পারছো? এই দেয়ার এক্সিস্ট এই কথাটার অর্থ মানে বাংলায় যেটা বোঝায় এমন একটা মান বিদ্যমান আছে বা এমন একটা মান বিদ্যমান থাকবে, সেটা কি, মাইনাস এ। এটার ক্ষেত্রে বিলংস টু বিলংস টু কি, আর। দেখো তাহলে যেন এটা কিভাবে বিদ্যমান থাকবে, যেন তোমার হচ্ছে এই যে কোনো সংখ্যা উপাদান কি এ প্লাস কি বিদ্যমান থাকবে, মাইনাস এ। তাহলে মাইনাস এ ইকুয়াল কত হবে বলো তো, আমাদের শূন্য হবে, শূন্য। আবার এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, কিভাবে বলো তো, মাইনাস এটাকে সামনে নিতে পারো যে মাইনাস এ প্লাস এ ইকুয়াল 0। এই ক্ষেত্রে কি তোমার এ যদি হচ্ছে মাইনাস এ যে কোনো উপাদান হয় তাহলে এর বিপরীত মানটা হচ্ছে তোমার পজিটিভ এ, এ দুটো যোগ করলেও কি হবে, শূন্য হবে। এটাই মূলত হচ্ছে কি যোগের বিপরীতের অস্তিত্ব বিধি। তাহলে হচ্ছে কি আমরা 4টা শর্ত, আমাদের গ্রুপে যেরকম শর্ত ছিল আবদ্ধ বিধি, সংযোজন বিধি, এরপর হচ্ছে অভেদকের অস্তিত্ব বিধি, আর হচ্ছে কি বিপরীতের অস্তিত্ব বিধি, এই 4টা শর্ত ছিল গ্রুপের ক্ষেত্রে। তো এটা হচ্ছে যোগের আমরা হচ্ছে এখন রিং করতেছি, রিং এর ক্ষেত্রেও এই 4টা শর্ত। তো আশা করি এই শর্তগুলো তোমাদের মুখস্থই আছে, কারণ আমরা গ্রুপ শেষ করছি, গ্রুপে এই শর্তগুলো নিয়ে আমরা হচ্ছে বিস্তর আলোচনা করছি, এখানেও আলোচনা করতেছি। তো এটা হবে কি শুধু যোগের ক্ষেত্রে আমাদের বলে দিতে হবে এই 4টা শর্ত, এই 4টা শর্তের সাথে আরো 4টা শর্ত অ্যাড হবে। ওকে, তাহলে আমরা আর একটা শর্ত লিখবো, 5 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত কি, যে যোগের বিনিময় বিধি। যোগের বিনিময় বিধি। আচ্ছা, যোগের বিনিময় বিধিটা কি বলতো, এরকম আর কি। যোগের বিনিময় বিধিটা হচ্ছে এরকম যে যদি a প্লাস বি ইকুয়াল, এটাকে এইভাবে লেখা যাবে যে b প্লাস a, এটাই হচ্ছে কি যোগের বিনিময় বিধি, যেখানে ফর অল a, b বিলংস টু r, মানে আমাদের আর যে সেট, এই আর সেটের যে কোনো দুইটা উপাদান হচ্ছে কি এ বি, এই দুটাকে যদি এইভাবে লেখা যায় যে a প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, এই দুইটার মান যদি সমান হয় তাহলে সেটা কি বিনিময় বিধি মেনে চলে। এটা হচ্ছে কি যোগের বিনিময় বিধি। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে বিনিময় বিধি সহ, হ্যাঁ,
আমরা গ্রুপ পড়ছিলাম, এই গ্রুপের ক্ষেত্রে দেখছিলাম কি যে অ্যাবলীয় গ্রুপ নামে একটা কথা ছিল। সেই অ্যাবলীয় গ্রুপটা কি? অ্যাবলীয় গ্রুপটা হচ্ছে এরকম যে গ্রুপের চারটা শর্ত মানে এই পর্যন্ত 1 থেকে 4, এই চারটা শর্ত মানার পরে যদি এই বিনিময় বিধিও মেনে চলে তাহলে সেটারে আমরা বলছিলাম একটা অ্যাবলীয় কি গ্রুপ। তো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারবো কি বলতে পারবো বলতো, যে আমাদের তো হচ্ছে 3টা শর্ত, ওই আমরা যদি হচ্ছে রিং এর ক্ষেত্রে মনে রাখতে চাই, হ্যাঁ, তাহলে এটাকে এইভাবে মনে রাখতে পারবো যে আমাদের এই অ্যাবলীয় গ্রুপের যে শর্ত, মানে যোগের ক্ষেত্রে অ্যাবলীয় গ্রুপের যে শর্ত, হ্যাঁ, আমাদের হচ্ছে গ্রুপের ক্ষেত্রে তো হচ্ছে গুণের ক্ষেত্রেও পড়ছি, যোগের ক্ষেত্রেও পড়ছি, দুইভাবেই করা সম্ভব। তো এটা হচ্ছে শুধু যোগের ক্ষেত্রে অ্যাবলীয় গ্রুপের যে শর্ত 5টা, এটা হচ্ছে কি অ্যাবলীয় গ্রুপ হইতে গেলে 5টা শর্ত মানবে যোগের ক্ষেত্রে যদি আমরা বলি। তো আমরা বলতে পারবো যে রিং এর যদি আমরা সংখ্যা দিতে চাই তাহলে এখানে 5টা হয়েছে না, এই 5টার পর 8টা শর্ত লাগে, আর কয়টা শর্ত লাগবে? তাহলে 3টা। তো আমরা যদি সহজে মনে রাখতে চাই যে অ্যাবলীয় গ্রুপের যে 5টা শর্ত, সে 5টা শর্ত যোগের ক্ষেত্রে যদি হয়, এটার সাথে আর 3টা শর্ত যোগ করলে আমার হচ্ছে রিং হবে। তো আমরা এইভাবে মনে রাখতে পারবো, আবার হচ্ছে কি এই 5টা শর্ত দিয়েও মনে রাখতে পারবো রিং। ওকে, আমরা হচ্ছে 6 নাম্বার শর্ত একবার এখন দেখবো আর কি, যে রিং হওয়ার জন্য 6 নাম্বার শর্ত। এই 6 নাম্বার শর্ত হচ্ছে এখন গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি হবে। কি হবে বলতো? গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি। আচ্ছা, এই গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি এটা কেমন? এটা হচ্ছে এরকম যে এ বি সি ইকুয়াল হচ্ছে আমাদের এ বাইরে থাকবে, বি থেকে ভিতরে নিব, হ্যাঁ, যেখানে ফর অল এ বি সি বিলংস টু আর, মানে এ বি সি আর এর যে কোনো উপাদান। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি। আর যোগের ক্ষেত্রে তো সবগুলোই যোগ ছিল। এরপরে হচ্ছে তোমার 7 নাম্বার শর্ত, গুণের ক্ষেত্রে সংযোজন বিধি। গুণের ক্ষেত্রে সংযোজন বিধি, গুণের ক্ষেত্রে সংযোজন বিধিটা কি বলতো? ও সরি, আমাদের হচ্ছে গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি তো এটা না, এটা আমাদের একটু মিস্টেক হয়েছে। দেখো, আবদ্ধ বিধি তো এরকম না, এটা হচ্ছে গুণের ক্ষেত্রে সংযোজন বিধিটা এরকম, হ্যাঁ, আর আবদ্ধ বিধিটা দেখো উপরে যেরকম ছিল, আবদ্ধ বিধিতে এরকম ছিল যে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে কি বি প্লাস, সরি বি প্লাস না, এটা ভুল করতেছি কেন, মানে আবদ্ধ বিধিটা তো এরকম ছিল যোগের ক্ষেত্রে যে এ বি যদি হচ্ছে কি ফর অল এ বি বিলংস টু আর, মানে কি এ বি আর এর যে কোনো যদি উপাদান হয় তাহলে এটা কি হবে? আবদ্ধ বিধিটা হচ্ছে এ প্লাস বি হবে, বিলংস টু আর হবে। এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। তো গুণের ক্ষেত্রে কি হবে? গুণের ক্ষেত্রে শুধু যোগটা উঠে যায়, গুণ হবে এ বি হবে, এরকম হবে। তাহলে সেটা আমরা এখানে গুণের ক্ষেত্রে লিখবো। মিস্টেক, হ্যাঁ, গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি। আচ্ছা, 1 মিনিট। স্যার, তাহলে যেটা বলছিলাম আর কি, গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি হবে যদি এ বি বিলংস টু আর হয় বা এ বি বিলংস টু আর হবে, মানে এ আর বি আর এর যদি দুইটা উপাদান হয় তাহলে এই দুটার গুণফলটাও কি হবে, যেটা হবে সেটাও আর এর মধ্যেই
থাকবে, এরকম আর কি বিষয়টা। আর গুণের ক্ষেত্রে সংযোজন বিধিটা কি, একটার সাথে আর একটা সংযোজন হবে, যে এ বি সি বাইরে থাকবে, তাহলে বি সি কে আমরা ভিতরে নিয়ে এ কে বাইরে রাখতে পারবো। এটা হচ্ছে আমাদের গুণের ক্ষেত্রে সংযোজন বিধি। আর একটা বিধি আছে, তাহলে আমাদের রিং 8টা শর্তই শেষ করবে। সেটা হচ্ছে বাম বিতরণ বিধি। মানে এই বিধিটা হচ্ছে দুইটা, একটা দেখো একসাথে আর কি, বাম বিতরণ বিধি। বাম বিতরণ বিধিটা কি, যে এ ইন্টু বি প্লাস সি, এটা একটা উদাহরণ দেই, আর একটা উদাহরণ দেই, দেখো যে আচ্ছা এটাই আগে লিখি। এটা ইকুয়াল হবে বাম মানে এই যে এই বির আগে এ বসবে, হ্যাঁ, এ বি প্লাস এটাকে যদি আমরা হচ্ছে গুণ করি তাহলে এসি, এটা হচ্ছে বাম বিতরণ বিধি। এটারে আবার এভাবেও লেখা যায়, দেখো যে এটা যদি আবার এরকম থাকে যে এ প্লাস বি, এখানে যদি আমরা হচ্ছে এই সিটাকে যদি ডানে লিখি তাহলে আমরা এটাকে হচ্ছে ডান পাশে লিখবো, মানে এর সাথে সি গুণ করলে এ সি লিখবো, প্লাস বির সাথে সি গুণ করলে বিসি লিখবো, যেখানে এটা হচ্ছে বাম বিতরণ আর এটা হচ্ছে কি ডান বিতরণ বিধি। ঠিক আছে, ডান বিতরণ বিধি। তাহলে 8 নাম্বার শর্ততে দুইটা বিষয় পাবো আমরা, একটা হচ্ছে বাম বিতরণ বিধি আর একটা হচ্ছে কি ডান বিতরণ বিধি। তো এই যে 8টা আমরা হচ্ছে বিধি পড়লাম, এই 8টা বিধি যদি কোনো হচ্ছে আমাদের অশূন্যক সেট আমাদের যদি হচ্ছে এই 8টা বিধি ফলো করে, তাহলে আমরা এই সেটটাকে একটা হচ্ছে রিং বলতে পারবো। কি বলতে পারবো বলতো? রিং বলতে পারবো। তার মধ্যে অ্যাবলীয় গ্রুপের যে হচ্ছে যোগের ক্ষেত্রে শর্ত হচ্ছে 5টা। তো সংজ্ঞাটা আমরা এভাবেও দিতে পারবো আর কি, যে এই সবগুলা শর্ত যদি আমরা হচ্ছে না লিখতে চাই, বুঝতে পারছো, মানে 8টা শর্তই তোমরা যদি না লিখতে চাও, তাহলে এখান থেকে এই পর্যন্ত শর্ত, এই 5টা শর্তকে এক বাক্যে তুমি লিখে দিতে পারবা, যে যোগের ক্ষেত্রে অ্যাবলীয় গ্রুপ 1 নম্বর শর্ত দিবা, যে যোগের ক্ষেত্রে, মানে এইভাবে দিলা না, আর কে রিং বলে যদি নিম্নলিখিত শর্তগুলো সিদ্ধ করে। 1 নাম্বার দিলে কি, যে যোগের ক্ষেত্রে অ্যাবলীয় গ্রুপ 1, যোগের ক্ষেত্রে অ্যাবলীয় গ্রুপ, এটা তুমি লিখে দিতে পারো আর কি, যে যদি এই আর যদি যোগের ক্ষেত্রে, এই আরটা যদি যোগের ক্ষেত্রে অ্যাবলীয় গ্রুপ হয়, এটা 1 নম্বর শর্ত দিলা। এই 1 নম্বর শর্ত দিলে তোমার এই একটা শর্তের মধ্যে 5টা শর্ত ঢুকে গেল। এরপরে যে 3টা শর্ত আমরা লিখলাম এখানে, সেই 3টা শর্ত তুমি এখন লিখতে পারো, যে গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি মেনে চলবে, গুণের ক্ষেত্রে হচ্ছে সংযোজন বিধি মেনে চলবে আর কি, হ্যাঁ। তাহলেও তোমরা দিতে পারো, আর যদি সবগুলা লিখতে চাও সবগুলাও লিখতে পারো। এটা হচ্ছে যদি আমাদের কখনো পরীক্ষায় আসে যে রিং কাকে বলে, শর্তগুলো লেখো, তখন তোমরা এই 8টা শর্ত লিখবা। এখন আমরা যখন হচ্ছে ম্যাথ করবো, হ্যাঁ, এই ম্যাথ করার সময় আমাদের কিন্তু এই যে গ্রুপের মতোই এটা হচ্ছে দেখাইতে হবে আসলে যে সেটা একটা রিং কিনা। একটা সেট দিয়ে দিছে, এই সেটটাকে বলছে যে এটা হচ্ছে রিং কিনা, কিংবা একটা মান দিয়ে দিছে সেটের, দিয়ে বলছে যে এটা হচ্ছে রিং কিনা প্রমাণ করো। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই 8টা শর্ত জানতে হবে। তাহলে রিং এর ক্ষেত্রে এই 8টা শর্ত আমরা প্রথমে দেখলাম যে আসলে এই 8টা শর্ত যদি কোনো সেট ফিল আপ করে এবং সেই সেটটা যদি হচ্ছে অশূন্যক একটা সেট হয়, তাহলে এই 8টা শর্ত ফিল আপ করলে তারে আমরা হচ্ছে রিং বলবো। এই রিং বলার পরে আমরা হচ্ছে আরো কিছু বিষয় দেখবো যা এই রিং এর সাথে সম্পর্কিত আর কি, এই সংখ্যাগুলো আমাদেরকে হচ্ছে জানতে হবে, হ্যাঁ। এর মধ্যে একটা হচ্ছে, এগুলো হচ্ছে তোমরা বই থেকে দেখে নেবা, আমি শুধু জাস্ট তোমাদেরকে একটু ধরে ধরে দেখাই দিব।
একটা হচ্ছে একক সহ রিং। হ্যাঁ, একক সহ রিং। এই একক সহ রিংটা কি, যে তোমার রিং হওয়ার পরে যদি এই শর্তটা আবার ফিল আপ করে, রিং মানে আর যখন সেট থাকবে, এই সেট থেকে যখন আটটা শর্ত ফিল আপ করবে তখন এই আরটাকে তো আমরা রিং বলবো। তো এই আর রিংকে একক সহ রিং কখন বলবো, যখন বিষয়টা এরকম দেখাবে যে এই সেটের মধ্যে, এই রিং এর মধ্যে যে উপাদানগুলো থাকবে, এই উপাদানগুলোর মধ্যে এমন একটা উপাদান থাকবে সেটা হচ্ছে মনে করো যে 1। হ্যাঁ, এই 1 এর সাথে যদি এ গুণ করো তাহলে এ পাওয়া যাবে, আবার এর সাথে যদি 1 গুণ করো তাহলেও কি পাওয়া যাবে বলো তো, এই এ পাওয়া যাবে। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে যে একক সহ কি রিং। বুঝতে পারছো যে এই একটা হচ্ছে কি আমাদের হচ্ছে ধনাত্মক, না এক হলো গুণাত্মক অভেদক আর কি, এটা হচ্ছে একক সহ রিং। এরপরে হচ্ছে আমরা আরো কিছু রিং দেখব। এরপরে হচ্ছে যদি বলি যে বিনিময় রিং, যেটা এগুলা বই থেকে একটু সংখ্যাগুলো লিখে নিবা, আমি জাস্ট এখানে তোমাদেরকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি যে বিনিময় রিংটা কি। একটি রিং আর কে বিনিময় বলা হবে যদি, বিনিময় রিং বলা হবে যদি a, b belongs to r ইকুয়াল, হ্যাঁ, a b ইকুয়াল হচ্ছে b a হয়। দেখো এই আরটা হচ্ছে রিং হওয়ার পরে, মানে একটা রিং যখন হবে, রিং হওয়ার পরে যদি এই শর্তটা আবার ফিল আপ করে a b ইকুয়াল b a, বিনিময় রিং হবে, তখন এটাকে তখন আমরা হচ্ছে বিনিময় রিং বলবো। বুঝতে পারছো? আর কিন্তু সেট না, আর ওই 8টা শর্ত ফিল আপ করে রিং হয়েছে, রিং হওয়ার পরে যদি এই শর্তটা আবার ফিল আপ করে যে a b ইকুয়াল b a লেখা যায়, সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে কি একটা বিনিময় রিং। এরপরে দেখো আমরা হচ্ছে দেখবো যে হচ্ছে বুলিয়ান রিং। বুলিয়ান কথাটার সাথে তোমরা আইসিটি তে পরিচিত না? আইসিটির ক্ষেত্রে তোমরা হচ্ছে বুলিয়ান শব্দটার সাথে পরিচয় হয়েছো। কি রিং বলো তো? বুলিয়ান। হ্যাঁ, এই বুলিয়ান রিংটা কি? একটা রিং আর কে বুলিয়ান রিং বলা হবে যখন কিনা a স্কয়ার ইকুয়াল a, মানে কোন একটা এলিমেন্টের উপর যদি বর্গ করে সেই এলিমেন্টটাই পাওয়া যায়। যেমন একটা এলিমেন্ট হচ্ছে a, এর উপর বর্গ করলাম আমরা, বর্গ করে এই যে দেখো একটা এলিমেন্ট হচ্ছে a, এই এর উপর হচ্ছে বর্গ করলাম, বর্গ করার ফলে যদি এই a আসে তাহলে সেই রিংটাকে বলবো আমরা হচ্ছে কি বুলিয়ান রিং। এ ধরনের আমাদের উপাদান থাকতে পারে না? মনে করো যে হচ্ছে তোমার হচ্ছে 1 এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো? 1 হয়। তাহলে উপাদান কি 1, এই 1 এর উপর স্কোয়ার করলাম, করে কি পাইছি? 1 পাইছি। তো এই ধরনের যদি কখনো আমরা হচ্ছে মান পাই, হ্যাঁ, আর এই শর্তটা যদি ফিল আপ করে, তখন আমরা তাকে বলবো কি বলতো? বুলিয়ান রিং। কি বলবো বলো? বলো যে বুলিয়ান রিং। হ্যাঁ, এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ, একটু প্যাচ লাগতে পারে অনেকের, সেটা হচ্ছে রিং উইথ জিরো ডিভাইসর। হ্যাঁ, শূন্য ভাজক সহ রিং। শূন্য ভাজক সহ রিং। এটা দেখো, এটা কি জিনিস, একটা উদাহরণ দেই। মানে বিষয়টা এরকম যে একটি রিংকে, এটা সরাসরি বলি, একটি রিংকে শূন্য ভাজক সহ রিং বলে যদি a, b belongs to r এর জন্য a b ইকুয়াল 0 হয়। দেখো বিষয়টা হচ্ছে a b ইকুয়াল 0 হবে, কিন্তু এর মানও 0 না, আবার হচ্ছে b এর মানও 0 না। শূন্য ভাজক সহ রিং সংখ্যাটা হচ্ছে একটি রিং
একটি রিং আর কে, হ্যাঁ, একটি রিং আর কে শূন্য ভাজক সহ রিং বলে যদি এ বি বিলংস টু আর হয়, অর্থাৎ এই আর এর উপাদান যদি এ বি হয়, এর জন্য এ বি এই দুইটার গুণফল যদি 0 হয়, তাহলে সেটারে আমরা হচ্ছে শূন্য ভাজক সহ রিং বলবো। তবে সেই ক্ষেত্রে এই যে দুইটা আমরা উপাদান হচ্ছে গুণ করতেছি, আমরা তো জানি যে এটার গুণফল আমাদের শূন্য আসা সম্ভব কখন, যখন হচ্ছে তোমার কি 0, কোনো কোনো একটা উপাদানের সাথে 0 থাকবে। কিন্তু এখানে দেখো যে এর মানও 0 নয়, বির মানও 0 নয়, কিন্তু ফলাফলটা আসতে হবে কি 0। এরকম যদি হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে কি শূন্য ভাজক সহ রিং। একটা উদাহরণ দেখো, মনে করো যে এরকম, হ্যাঁ, যে 2 0 0 0 গুণ করতেছি, এটা হচ্ছে 0 0 0 2। এটার যদি তোমরা গুণ করো এই দুইটা ম্যাট্রিক্সের, তাহলে আউটপুট কি আসবে 0। এটারে তুমি যদি এ ধরো, এটারে যদি বি ধরো, তাহলে কি আউটপুট কি আসবে বলো তো, 0 আসবে। বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু এরকম ক্ষেত্রে এই ধরনের উদাহরণ আসতে পারে। আবার এই ধরনের উদাহরণ হইতে পারে আর কি, যে 2 গুণন 2 ইকুয়াল 0। সেক্ষেত্রে অবশ্যই এটা কি হবে আমাদের, যদি 4 মডুলার একটা যদি হচ্ছে সেট হয়, হ্যাঁ, এটার ক্ষেত্রে আবার কি বুঝাই বলতো, এটার ক্ষেত্রে আবার বুঝাই কি এরকম, যে এই একটু পরে আমরা উদাহরণ পাবো অবশ্য, সেই উদাহরণও দেখতে পারবো, যে একটা 4 মডুলার যদি একটা হচ্ছে সেট হয়, হ্যাঁ, এখানে সেটার মানটা যদি এরকম হয় জেড ইকুয়াল, একটু পরে আমরা দেখবো এটা অবশ্য 0 1 2 3, হ্যাঁ, এর ক্ষেত্রে এই দুইটা গুণ করলে কত হবে, 4 হবে। এই 4 কে যদি আমরা 4 দ্বারা আবার হচ্ছে ভাগ করি, সেই ভাগফলটা কত হবে বলতো, সেই ভাগফলটা হবে আমাদের হচ্ছে কি 1, কিন্তু ভাগশেষটা কত হবে, 0 হবে। সেই শূন্যকে নিয়ে এটাকে এভাবে দেখানো হয় আর কি। আমরা পরে যখন ম্যাথ করব সেই ম্যাথটার ক্ষেত্রে আমরা এগুলা বিস্তারিত আবার দেখার চেষ্টা করব। আপাতত এই উদাহরণটা মনে রাখলেই হবে। এটা হচ্ছে শূন্য ভাজক সহ রিং। এটা হচ্ছে আরেকটা হচ্ছে কি, এখন আরেকটা দেখব, সেটা হচ্ছে শূন্য ভাজক বিহীন রিং। শূন্য ভাজক বিহীন রিং, বিহীনের ক্ষেত্রে দীর্ঘ হবে। তো এটার ক্ষেত্রেও ওই একই, যে এ বি বিলংস টু যদি আর হয় আর এ বি ইকুয়াল হচ্ছে 0 হবে, সেই ক্ষেত্রে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে এরকম যে এর মান হয় 0 হবে, অথবা বির মান 0 হবে, অথবা দুইটার মানও 0 হইতে পারে, হ্যাঁ, এর মানও 0 হইতে পারে, বির মানও 0 হইতে পারে, অর ওকে। শূন্য ভাজক বিহীন রিং এর ক্ষেত্রে উদাহরণ হচ্ছে যে একটা রিং আর কে শূন্য ভাজক বিহীন রিং তখনই বলবো যখন এ বি ইকুয়াল 0 হবে, অর্থাৎ এই দুইটা উপাদানই কি হবে আমাদের অশূন্য হবে আর কি। অশূন্য দুইটা, এই দুইটা উপাদান শূন্য হবে, হ্যাঁ। মানে এটার সংখ্যাটা আমরা এইভাবে দিতে পারি যে দুইটা অশূন্য উপাদানের গুণফল যদি শূন্য না হয়, হ্যাঁ, মানে দুইটা অশূন্য উপাদান, মনে করো যে হচ্ছে অশূন্য উপাদান একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, এটার গুণফল যদি হচ্ছে কি না হয়, 0 না হয়, এই ধরনের উদাহরণকে আমরা হচ্ছে শূন্য ভাজক বিহীন রিং বলবো। তাহলে শূন্য হইতে গেলে কি হইতে হবে, অবশ্যই যে কোনো একটারে শূন্য হইতে হবে। এটা হচ্ছে আমাদের শূন্য ভাজক বিহীন রিং। আশা করি তোমরা এই দুইটা কনসেপ্ট বুঝতে পারছো। এরপরে আমরা হচ্ছে আর দুইটা সংজ্ঞা দেখে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেন আর একটা হচ্ছে ফিল্ড।
পরীক্ষায় আসে এগুলা, হ্যাঁ, ফিল্ড। তো ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে এটা একটা বিনিময় রিং হবে, বিনিময় রিং। 2 নাম্বার শর্ত হচ্ছে এটা হচ্ছে একক সহ রিং হবে, একক সহ রিং। এই যে একটু আগে আমরা দেখলাম না বিনিময় রিং কাকে বলে, একক সহ রিং কাকে বলে, এটার ক্ষেত্রেও এই দুইটা শর্ত সেম থাকবে, বিনিময় রিং আর হচ্ছে একক সহ রিং। 3 নাম্বার শর্তটা শুধু আলাদা হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে 3 নাম্বার শর্ত হবে শূন্য ভাজক ব্যতীত, শূন্য ভাজক ব্যতীত রিং। আর এটা হচ্ছে কি, এটার ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক অশূন্যক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান থাকে। প্রত্যেক অশূন্যক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান থাকে। তাহলে ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে 3টা শর্ত, একটা হচ্ছে বিনিময় রিং থাকবে, একক সহ রিং থাকবে, ফিল্ডের ক্ষেত্রেও এই দুইটা সেম থাকবে, কিন্তু 3 নম্বর শর্তটা আলাদা হবে দুইটার ক্ষেত্রে। একটা হচ্ছে শূন্য ভাজক ব্যতীত রিং হবে, আর একটা হচ্ছে কি প্রত্যেক অশূন্যক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা বলছিলাম যে ইন্টিগ্রাল ডোমেন হইতে গেলে এই 3টা শর্ত মানবে, 3টা শর্ত তো বুঝছি। আর ফিল্ডের ক্ষেত্রে এই 2টা শর্ত ঠিক থাকবে, সাথে প্রত্যেক অশূন্যক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান থাকবে। অর্থাৎ আমাদের যে আর যে হচ্ছে রিং, এই রিং এর মধ্যে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর প্রত্যেকটারে কি হবে, আমাদের হচ্ছে গুণাত্মক বিপরীত উপাদান থাকতে হবে আর কি। যদি থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে সেটা হবে কি ফিল্ড হবে, গুণাত্মক বিপরীত উপাদান মানে ইনভার্স আকারের মানগুলোও থাকবে। যদি 2 থাকে তাহলে এটা হচ্ছে এরকমও থাকবে, গুণাত্মক বিপরীত উপাদান থাকবে। তো এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটার আমরা ফিল্ড বলবো। কি বলবো? ফিল্ড বলবো। তো এখান থেকে আমাদের প্রশ্ন হয় যে একটা রিং কখন ফিল্ড থেকে হচ্ছে, কখন ফিল্ড থেকে হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন হইতে পারবে। আবার এই ধরনের আমাদের প্রশ্ন আসে যে কখন হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন ফিল্ডে কি হইতে পারবে, রূপান্তর হইতে পারবে। তো এই ধরনের প্রশ্ন আমাদের আসে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এরকম থিওরি আছে, সেই থিওরি এবং প্রশ্ন এগুলো সলভ করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আজকের আমাদের যে বেসিক ক্লাসটা ছিল এটা তোমরা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গাণিতিক প্রশ্ন এবং থিওরি যেগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।